বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমেই আমি ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল বর্তমান এবং এক্স স্টুডেন্ট লিডার যারা আছেন উপস্থিত, জুম এবং ফেসবুক সহ সামাজিক মাধ্যমে যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই যে অনুষ্ঠানটি, আজকের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানটিতে অনেকক্ষণ ধরে অনেকগুলো বক্তৃতা শুনেছি। আমরা মাঠ পর্যায়ের নেতা, ডিস্ট্রিক্ট পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি, আমরা একসময় যারা ছাত্র দলকে বিভিন্ন সময় সৃষ্টির পর থেকে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন সকলের বক্তব্য শুনেছি। বক্তব্যে মোটামুটি ভাবে কিন্তু প্রথম থেকে শুরু পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন সবার বক্তব্যে মোটামুটি ভাবে সব জিনিস উঠে এসেছে। মাঝে মাঝে বলি আমি কথাটা যে অ্যাকচুয়ালি যার পালা একদম শেষে থেকে তার আসলে খুব কিছু বলার তেমন থাকে না, কিন্তু তারপরেও যখন এতজন নেতাকর্মী সামনে আছে, মনের মধ্যে কিছু বিষয় থাকে যেটা বলতে ইচ্ছা করে। তো আজকে বক্তব্যের শুরুতে আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এই দলটির, এই সংগঠনটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। একই সাথে আমি মনে করি আজকে এখানে উপস্থিত ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মী যারা তোমরা আজকে এখানে উপস্থিত আছো, যারা বর্তমানে ছাত্র দলে আছে এবং একসাথে যারা আপনারা সিনিয়র যারা আছেন, যারা অতিথি ছিলেন, আমি মনে করি প্রতিষ্ঠার এই দিনে আমার ধারণা, আমি সরাসরি ছাত্রদল কখনো করিনি, বাট আমার বিশ্বাস এটা আজকে বোধহয় আপনারা সবচেয়ে মিস করছেন একজন মানুষকে, উনি হচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। কারণ গত 10-12 বছর আমি দেশের বাইরে আছি, 12 বছর ধরে দেশের বাইরে বাধ্য হচ্ছে আছি আমি। গত 10-12 বছর ধরে ছাত্রদল মোটামুটি সৃষ্টির পর থেকে যে সকল নেতৃবৃন্দ আসছেন, দেশনেত্রী খালেদা জিয়া বিভিন্ন ছাত্রদলের যে ইতিহাস গড়ার, যে ইতিহাস এগিয়ে যাওয়ার যে ইতিহাস, এই পুরো ইতিহাসের সাথে 80% ইতিহাসের সাথে এখন পর্যন্ত এই মানুষটি জড়িত ছিলেন বিভিন্নভাবে। যে আমার বিশ্বাস ওনাকে আপনারা সবচেয়ে বেশি আজকে ফিল করছেন, মিস করছেন। নেতৃবৃন্দ, এই দুই ব্যক্তির সাথে আমি আরো কিছু, এখানে শোক প্রস্তাব পাঠ করেছে শ্রাবণ, শোক প্রস্তাব পাঠ করেছে, সেখানে আমাদের অনেক ছাত্র নেতাদের কথা এসছে, অনেক ছাত্র দলের কর্মীদের কথা এসছে, যারা বিভিন্ন সময় এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যারা বিভিন্নভাবে আত্মাহুতি দিয়েছেন, কেউ শহীদ হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ খুন হয়েছেন। আমি সেই মানুষগুলোকে স্মরণ করতে চাই। একই সাথে আমাদের ছাত্রদের বহু নেতাকর্মী সারা বাংলাদেশে এখনো সাক্ষী হয়ে আছে যে তারা গণতন্ত্র প্রতিষ্ঠাতে কিভাবে নির্যাতিত, অত্যাচারিত হয়েছে। সেই মানুষগুলোকে, আমাদের সেই নেতাকর্মীগুলোকে আমি স্মরণ করতে চাই। নেতৃবৃন্দ, এখানে আপনারা উপস্থিত ভাই বোনেরা, এখানে যারা বক্তব্য রেখেছেন আপনারা একটা কথা কিন্তু বলেছেন, বিশেষ করে আমার ছাত্রদলের ভাইয়েরা একটা কথা বলেছে, আমার সিনিয়র ছাত্রদলের নেতৃবৃন্দ আপনারা একটা কথা বলেছেন যে আগামী দিনের, আমাকে উল্লেখ করে বলেছেন আগামী দিনের আশা বা আকাঙ্ক্ষা। আমি মনে করি কথাটা বোধহয় ভুল বলেছেন আপনারা। আগামী দিনের আশা আকাঙ্ক্ষা প্রতীক হচ্ছে আজকে ছাত্র দলের যারা নেতা কর্মী। আগামী দিনের আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে আজকের তরুণ প্রজন্ম, যারা ছাত্র দলের নেতাকর্মী হতে পারে, যারা ছাত্র দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে, যারা আগামী দিনে বিএনপিকে ভোট দিবে, যারা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হবে, তারাই হচ্ছে আশা আকাঙ্ক্ষার প্রতীক। আজকে নট মি, তারা হচ্ছে আশা আকাঙ্ক্ষার প্রতীক। এখন আজকে ছাত্রদল একটি রাজনৈতিক সংগঠন, একটি রাজনৈতিক আদর্শকে তারা তুলে ধরে, একটি রাজনৈতিক আদর্শকে তারা সামনে রেখে রাজনীতি করে। এখন কেন তোমরা রাজনীতিক একটি আদর্শকে করছো? এই যে তোমরা রাজনৈতিক যে আদর্শটার পিছনে আছো, যেই রাজনৈতিক আদর্শকে সামনে রেখে তোমরা এত ঝড় ঝঞ্ঝে, এত অত্যাচার নির্যাতনকে মেনে নিয়ে তোমরা সামনে যাচ্ছ, তোমাদের কিন্তু এটা নিয়ে গর্ব করার আছে। বাংলাদেশে আরো অনেকগুলো ছাত্র সংগঠন আছে,
একজন বক্তব্য এখানে বলেছেন যে গর্ব করার মতন, খুব গর্ব করার মতন কিন্তু একমাত্র ছাত্র দল আছে। যারা ছাত্র দল অর্থাৎ যারা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করে, যারা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করে, গর্ব করার মতন প্রত্যেকটা বিষয় তাদের আছে। বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের তাদের নেই। বললে অনেক কথা বলা যায়, 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়ে গেছে আমাদের অনুষ্ঠান, এত বলবো না, অল্প করে কয়েকটা বলি। যেমন আমি মনে করি এমন একটি দলের সদস্য তোমরা, এমন একটি আদর্শকে তোমরা নিয়ে গর্ব করতে পারো, যেই আদর্শ সৃষ্টি না হলে, যেই আদর্শ বাংলাদেশকে সৃষ্টি করেছে। তোমরা এমন একটি দলের সদস্য, তোমাদের অহংকার করার মতন একটি বিষয় আছে। কি সেই অহংকার? সেই অহংকার হচ্ছে মুক্তিযুদ্ধ। অর্থাৎ তোমরা মুক্তিযোদ্ধার দল। এই দেশের স্বাধীনতা, তোমরা যার আদর্শে রাজনীতি করো, ওই মানুষটি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা না দিতেন, সেই মানুষটি যদি না বলতেন উই রিভোল্ট, এই দেশ আজ পর্যন্ত স্বাধীন হতো কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। ইতিহাস সেটা প্রমাণ করবে। এখন পর্যন্ত ইতিহাস যা আছে চুলচেরা বিশ্লেষণ করলে তাই প্রমাণিত হবে। আমি যা বলছি তাই প্রমাণিত হবে। শুধু তাই নয়, এই স্বাধীনতা বলো, এই দেশের সৃষ্টি বলো, সবকিছু নিয়ে তোমরা গর্ব করতে পারো। তোমরা গর্ব করতে পারো আরেকটা বড় বিষয় নিয়ে, যেই বিষয়টার সাথে প্রত্যেকটা বাংলাদেশি প্রত্যেকটা মানুষ যেই বিষয়টিকে চায়। কি সেই বিষয়টি? গণতন্ত্র। তোমরা গর্ব করতে পারো, তোমরা এখানে ছাত্রদল বলতে যারা তোমরা আজকে এখানে উপস্থিত আছো, এখানে বিএনপি বলতে আপনারা যারা উপস্থিত আছেন, এখানে যদি স্বেচ্ছাসেবক যুব দল থাকে, আপনারা যারা উপস্থিত আছেন, প্রত্যেকে আপনারা গর্ব করতে পারেন যারা আপনারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করেন, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি করেন। আপনারা এই দেশের মানুষ গণতন্ত্র বলতে যা বুঝায়, সেই গণতন্ত্রের রচয়িতা বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া। এই মানুষগুলো, এই দলটি এই গণতন্ত্র, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, এটা ইতিহাস সাক্ষ্য দিবে। কাজে আমরা যে মুখে বলি গণতন্ত্র এবং আমরা যে সেটা কাজে বিশ্বাস করি, সেটা বারবার বিএনপি প্রমাণ করেছে। ছাত্র দলের নেতারা গর্ব করতে পারে তারা এমন একজন নেতার আদর্শের রাজনীতি করে, যেই নেতাটি, শহীদ জিয়া নামক যে নেতাটি এই দেশের সাধারণ মানুষের সরাসরি ভোটে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি। বাংলাদেশে আর কোন রাষ্ট্রপতি নেই যারা সত্যিকার ভাবে সরাসরি ভাবে নির্বাচিত হয়েছে, জনগণ গিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছে। শহীদ জিয়া হচ্ছেন একমাত্র রাষ্ট্রপতি। তার আদর্শের রাজনীতি তোমরা করছো। তোমরা গর্ব করতে পারো সেই মানুষটাকে নিয়ে, যে মানুষের নেতৃত্বে তোমরা রাজনীতি করেছো, দেশনেত্রী খালেদা জিয়া, যেই মানুষটি এই দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করেছেন 1991 সালে, যে মানুষটিকে এই দেশের মানুষ নির্বাচিত করে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তোমরা গর্ব করতে পারো। তোমাদের গর্ব করার মতন অনেক বিষয় আছে। ছাত্র দলের গর্ব করার মতন, তোমাদের আদর্শের যে জনক, তোমাদের যে নেতৃত্ব, তাদেরকে নিয়ে গর্ব করার মতন অনেক কিছু আছে তোমাদের। ওনারা যখন দেশকে নেতৃত্ব দিয়েছেন, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য ওনারা চেষ্টা করেছেন অনেক কিছু করার জন্য। তোমরা একটি রাজনৈতিক সংগঠন, একটু আগে আমি বলেছি, স্বাভাবিকভাবে আমরা যখন রাজনৈতিক সংগঠন হিসাবে কথা বলবো, আমরা আমাদের কথা বলবো, অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কথা বলবো। আমরা যদি খুব সংক্ষেপে, তাদের কথা আসতেই হবে, আমাদের বক্তব্যে তাদের কথা আসতেই হবে। আজকে আমাদের কথা বলার পাশাপাশি সংক্ষেপে আমি বললাম আমাদের কয়েকটি কথা তোমাদের গর্ব করার মতন। এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে অর্থনীতি আছে গর্ব করার মতন, এর মধ্যে শিক্ষা আছে গর্ব করার মতন, বিএনপির সময় এর মধ্যে কালচার আছে গর্ব করার মতন, অনেক কিছু আছে এর মধ্যে, শিল্পনীতি আছে, শিল্প আছে, অনেক কিছু আছে গর্ব করার মতন। আমি স্বাভাবিকভাবে খুব সংক্ষেপে তোমাদের সামনে বলি। আজকে আমি কতগুলো বিষয় তোমাদের কাছে উল্লেখ করতে চাই, এবং এখানে উপস্থিত যতজন আজকে আমার কথা শুনতে পাচ্ছ, বিশেষ করে ছাত্র দলের নেতাকর্মী, ছাত্র দলের ভাই বোনেরা তোমরা শুনতে পাচ্ছ, তোমরা যেহেতু তরুণ প্রজন্ম, তোমাদের কাছে আমি আহ্বান করব, আমি যেই কথাগুলো বলবো
এই কথাগুলো তোমরা তোমাদের প্রজন্ম, তোমাদের সামনে, তোমাদের পিছে, তোমাদের প্রজন্ম যারা, তাদের সকলের কাছে এই কথাগুলো বলতে হবে। সে ছাত্রদল করুক বা না করুক, সে বিএনপি করুক বা না করুক, কিন্তু বাংলাদেশের মানুষ হিসেবে তার কাছে পৌঁছে দিতে হবে। বাংলাদেশের মানুষ হিসেবে প্রত্যেকটা বিবেকবান তরুণ প্রজন্মের কাছে কয়েকটি কথা তোমাদের পৌঁছে দিতে হবে। যেমন কিছু কথা আমি এখন বলবো, আবার পেছনের কিছু কথা একটু পরে বলবো। যেমন এই যে গত 10-12 বছরে বাংলাদেশে তরুণ প্রজন্মের প্রায় 2 কোটি তরুণ প্রজন্মের মেম্বার ভোটার হয়েছে। তরুণ প্রজন্ম থেকে প্রায় 2 কোটি ভোটার হয়েছে। গত 10-12 বছরে বাংলাদেশে নির্বাচনের নামে 2018 সালে একটি প্রহসন আছে, নির্বাচনের নামে 2014 সালে একটি প্রহসন আছে, নির্বাচন নামে 2008 সালে একটি প্রহসন হয়েছে। তরুণ প্রজন্মের কাছে আমার আজকে প্রশ্ন, তোমরা কি ভোট দিতে পেরেছো? বিশেষ করে 14 এবং 18-তে তোমরা ভোট দিতে পারো নাই, তোমরা ভোট দিতে পারো নাই। এখন পেছনে ফিরে যাই। ভোট দিতে পারোনি, আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক নামে একটি দল জোর করে দেশের ক্ষমতা ধরে রেখেছে, এদের সময় তোমরা ভোট দিতে পারোনি। 2 কোটি তরুণ প্রজন্ম, প্রায় 2 কোটি তরুণ প্রজন্ম, তোমরা ভোট দিতে পারোনি। এখন আমরা ফিরে যাই। 1973 সালে একটি নির্বাচন হয়েছিল। 1918 সালের নির্বাচন, তথাকথিত তামাশার যে নির্বাচন, এটি তোমাদের সামনে জলজান্ত। 1973 এই নির্বাচনে, 18 সালের নির্বাচনে কি হয়েছে তোমরা দেখেছো, তোমাদের সামনে ঘটেছে সমগ্র বাংলাদেশে। কিভাবে 29 তারিখ রাত থেকে ভোট ডাকাতি শুরু হয়ে গেছিল, 29 তারিখ রাত থেকে কিভাবে মানুষকে বাধাগ্রস্ত করা হয়েছে, মানুষকে ভীত করা হয়েছে ভোট কেন্দ্রে না যেতে, এবং এদের গুন্ডা পান্ডারা প্রশাসনকে দিয়ে ভোট জালিয়াতি করেছে। ভোট জালিয়াতি শুধু না, ভোট দখল করেছে। মানুষের যে ভোটের অধিকার সেটিকে কেড়ে নিয়ে গেছে। 1973 সালে এরকম একটা নির্বাচন হয়েছিল। 1971 সালে দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছিল, ঠিক আছে, তারপরে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমার প্রশ্ন, 1973 সালে, এখন তো ইন্টারনেটের যুগ, তরুণ প্রজন্ম অনেক স্মার্ট, তারা পৃথিবীর সব জায়গার ইনফরমেশন যে কোনো ভাবেই তারা চেক করতে পারে। এখানে মিথ্যা বলার কিছু নেই, যুক্তি তর্ক দিয়ে তারা তরুণ প্রজন্ম সবকিছু বের করে ফেলে। তরুণ প্রজন্মের কাছে আমার প্রশ্ন যে 73 সালে তোমরা দেখো তো, এই যে তারা আজকে আইন করে তাদের একজন নেতাকে তারা জোর করে জাতির উপরে চাপিয়ে দিচ্ছে। আজকে বিচারালয়গুলো কি হয়েছে, বিচারালয় এমন অবস্থা হয়েছে যে এটা একটা দলীয় সংগঠনে পরিণত হয়েছে। মানুষ যা চায় না সেই জিনিসটাকে জোর করে ইন দি নেম অফ বিচারের রায় তারা জনগণের উপরে, দেশের মানুষকে চাপিয়ে দিচ্ছে। 1973 সালে এই দলটা ক্ষমতায় ছিল। তো ক্ষমতায় থেকে তারা 1971 সালে দেশ স্বাধীনের পরে 72 সালে তারা সরকারে আসলো, সরকার গঠন করলো। 73 সালে মাঝামাঝি সময় একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে ঠিক 1918 সালের, এই 2018 সালের যে নির্বাচন হলো, এই কায়দার নির্বাচন হলো। এরা যদি এত ভালোই হয়ে থাকে, তাদের নেতারা যদি এতই দূরদর্শী হয়ে থাকে, তাদের নেতাদের যদি এতই দেশের মানুষের জন্য, দেশের জন্য দরদ হয়ে থাকে, পরিশ্রম করে থাকে, এত কিছু চিন্তা করে থাকে, আমার প্রশ্ন, মাত্র 1.5 বছরের মাথায় একটা রাজনৈতিক দল কেন এত আনপপুলার হলো? কি করলো ওই রাজনৈতিক দলটা, আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলটা? তাদের নেতা তখন ছিল শেখ মুজিব, সে কি করলো, তার নেতারা, মন্ত্রীরা, তার এমপিরা কি করলো যে এত আনপপুলার হয়েছে? মাত্র 1.5 বছরের মাথায় তাদেরকে এই গেল 2018 সালের নির্বাচনের মতন একটা ভোট ডাকাতির নির্বাচন করতে হয়েছিল। এই একটা প্রশ্ন বিচার করতে হবে। তো রাজনীতি চলবে, দেশ, পৃথিবীর সব দেশই রাজনৈতিক দল পরিচালনা করে, কাজে দেশের মানুষকে বুঝতে হবে, দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে, ইয়েস, আমি একজন রাজনৈতিক দল, আমি বিএনপি করি, আমি যুব দল করি, আমি ছাত্র দল করি, আমি স্বেচ্ছাসেবক করি, আমি দেশের জন্য কি করেছি, আমি দেশের জন্য কি করব, কে কি করেছে, এটা দিয়ে বিবেচনা জনগণের সামনে তুলে ধরতে হবে। আচ্ছা, তারপরে দেখো এই দলটা অনেক বক্তব্য শোনাচ্ছে, আমি একই কথা, কিছু কিছু কথা রিপিটই হচ্ছে, কিন্তু কেন দিয়ে আমি বলছি, প্রশ্নগুলা পুরনো, কিন্তু এগুলা তারপরেও নিয়ে যেতে হবে জনগণের সামনে। ঠিক একই রকম নির্বাচন হলো 18-তে, 14-তে একই নির্বাচন হলো, ভোট ডাকাতি নির্বাচন 73 সালে হলো। কেন এদেরকে বারে বার এই কাজটা করতে হয়? কেন তাদের জনগণের উপরে ভরসা নাই? কেন তারা আনপপুলার হয়ে যায় ক্ষমতায় আসার সাথে সাথে? তারা আনপপুলার যে কি করে তারা জনগণের বিরুদ্ধে? নিশ্চয়ই তারা জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কিছু করে যখন তারা ক্ষমতায় থাকে, না হলে তাদের সামনে ভোট আসার সাথে সাথে কেন তাদেরকে ভোট ডাকাতি করতে হয়? তারা সবগুলো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল, একটা মাত্র দল করে দিল, বলল সারা জীবন গণতন্ত্রের কথা। তাদের নেতা
বললো সারা জীবন 40 বছর রাজনীতি করলো, গণতন্ত্রের কথা বললো, কিন্তু সবগুলো যখন ক্ষমতায় আসলো, ক্ষমতা আসলে 2, 2.5, 3 বছরের মধ্যে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিল। নিষিদ্ধ করে দিয়ে মাত্র একটা দল রাখলো। আজকে শ্যামল, সেক্রেটারি শ্যামল আমাদের বিভিন্ন সময় কথা প্রসঙ্গ বলেছে। আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ছাত্র দলের সমাবেশ বা যেটা মিটিং ছিল, এই যে জুমের সাথে কানেক্টেড ছিল, এটা নষ্ট করে দিয়েছে, বন্ধ করেছে পুলিশ গিয়ে। আজকে ঝিনাইদহেতে তাই করেছে, আরো কয়েকটা জায়গায় তাই করেছে, বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে। আজকে নেত্রকোনায় বোধহয় ছাত্র দলের সেক্রেটারিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো কেন করেছে দেখো, একই জিনিস কিন্তু, একই সভাপতিকে অ্যারেস্ট করেছে, একই বিষয়, একই বিষয়গুলা কিন্তু হচ্ছে। এই যে গত 10-12 বছর ধরে বিএনপির নেতা কর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে, ছাত্র দলের নেতা কর্মীদের উপরে যে নির্যাতন অত্যাচার হয়েছে, যুবদল স্বেচ্ছাসেবক সহ যে নির্যাতন অত্যাচার হয়েছে, কেন হয়েছে? একই জিনিস, বিষয় একই, মনোভাব একই, সময়ের পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি আজ পর্যন্ত। কাজেই নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে। আজকে আমার ছাত্র দলের ছেলেদের নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে, ছাত্র দলের ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, বিএনপি নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে, যুবদল স্বেচ্ছাসেবক সহ অন্যান্য নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে। আজকে জনগণকে বোঝাতে হবে যে আমাদের উপরে করতে করতে একটা সময় আসবে যখন তারা সরাসরি জনগণ, এবং শুরুও হয়ে গেছে। পত্র পত্রিকার পাতা খুললে মাঝে মাঝে এই নিউজ আসে যে সাধারণ মানুষের উপরে তাদের সংগঠনের নামে এই যে কিছু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আছে, কিভাবে মানুষের জায়গা সম্পত্তি দখল করছে, ব্যবসা সম্পত্তি দখল করছে, জমি জমা দখল করছে, পুকুর দখল করছে, জোর করে নিয়ে যাচ্ছে, কিভাবে অত্যাচার নির্যাতন করছে, মানুষের উপর আসছে। কাজে এটা মানুষের সামনে তুলে ধরতে হবে তোমাদেরকে। তোমরাই এটা পারবে, তোমাদেরকেই করতে হবে। অন্তত 10 কোটি 20 কোটি মানুষ না হোক, 2 কোটি যে তরুণ প্রজন্ম তাদেরকে তোমরা বুঝাও, 2 কোটি যে নতুন ভোটার তাদেরকে তোমরা বুঝাও, তারা তো তোমাদেরই সামনে পিছে মোটামুটি সমবয়সী, কেন তোমরা পারবে না? হাইকোর্টের এই যে এখন এখানে আজকে তোমরা যারা উপস্থিত আছো, ছাত্র দলের যে সকল নেতাকর্মী, সারা দেশের যে সকল নেতাকর্মী আজকে এই মিটিং এর মধ্যে কানেক্টেড আছো, সংযুক্ত আছে, তোমরা ওখানে উপস্থিত, প্রত্যেকের নামে মামলা আছে, প্রত্যেকের নামে মামলা আছে। প্রত্যেকে তোমরা গত 10-12 বছর কোর্টের চক্করে পায়চারি করেছো। কোর্টের কি অবস্থা তোমরা দেখেছো। কোর্টগুলোকে দলীয় সংগঠনে পরিণত করা হয়েছে। ঠিক 73 সালেও কিন্তু আইন করে হাইকোর্টের বিচারপতিদের চাকরি থাকবে কি থাকবে না সেটা শেখ মুজিবের হাতে নিয়ে নেওয়া হয়েছিল। কেন? তার মানে এখানে আবার ফুটে উঠল যে তারা যে অত্যাচার নির্যাতন করে, এই অত্যাচার নির্যাতন যাতে সুবিচার, সঠিক বিচার না পায়, সেই জন্য বিচারালয়কেও তারা নিয়ন্ত্রণ করতে চায়। সেই সময়ও তারা বিরোধী দলের প্রায় 40,000, ওই আমলে বিরোধী দলের 40,000 নেতাকর্মীকে খুন করেছিল তারা। এটা তাদের সাথেই, তাদের তথাকথিত এখন একটা বিরোধী দল আছে, তাদের মধ্যেই আছে, তারাই এসব কথা বলে। 10 লক্ষ মানুষ 74 সালে দুর্ভিক্ষে খেয়ে না খেয়ে প্রায় 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল। কেন মারা গিয়েছিল? তারা যদি এতই এফিসিয়েন্ট হবে, তাদের নেতা যদি এতই মহামানব হবে, এতই এফিসিয়েন্ট হবে, 10 লক্ষ মানুষ কেন না খেয়ে মারা গেল? 10 লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছিল। আজকে তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই। আমরা এই যে এখন স্বাধীনতার 50 বছর হয়েছে, আওয়ামী লীগ কত বড় বড় কথা বলছে, তাদের নেতারা কত বড় বড় কথা বলছে। একটা প্রশ্ন আমি তাদেরকে করতে চাই, আমি একটা প্রশ্ন তোমাদের কাছে দিতে চাই, এবং আমি চাই তোমরা এটা জনে জনে প্রতিজনকে এই কথাটা বলবে এবং এই প্রশ্নটা করবে, যাতে করে তারা আওয়ামী লীগের লোককে প্রশ্ন করে। তোমরা কি জানো বাংলাদেশে কোন প্রথম গুম কে হয়েছিল? কোন নেতা প্রথম গুম হয়েছিল? এটা তার নেতা বলা উচিত না, কোন মুক্তিযোদ্ধাকে আওয়ামী লীগ বা শেখ মুজিব গুম করে হত্যা করেছিল? গুমই করেনি, হত্যা করে। ইয়েস, সিরাজ শিকদার। সিরাজ শিকদার হচ্ছে শুধু একজন রাজনৈতিক নেতা না, সিরাজ শিকদার একজন মুক্তিযোদ্ধা ছিল। মুক্তিযোদ্ধা, সে মুখ খুলেছিল। ওদের অত্যাচার নির্যাতন, শেখ মুজিবের অত্যাচার নির্যাতন, আওয়ামী লীগ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে শেখ মুজিব মুখ খুলেছিল বলে সিরাজ শিকদার মুক্তিযোদ্ধা ছিল। সিরাজ শিকদারকে গুম করা হয়নি, শুধু গুম করার সাথে সাথে তাকে হত্যা করে ফেলা হয়েছিল। আজকে সবচেয়ে বড় সত্য, বিএনপি যে জনগণের দল, বিএনপি যে জনগণের দল, মানুষের যে সমর্থন আছে, সবচেয়ে আরেকটি অন্যতম বড়, আজকে প্রায় 35 থেকে 40 লক্ষ, আমার 40 লক্ষর মতো নেতাকর্মীর নামে গায়েবী মামলা দিয়েছে। বিশেষ করে গত এই যে 2018 যে তামাশার নির্বাচন, এই তামাশার নির্বাচনে প্রায় 35 লক্ষ নেতাকর্মীর নামে আজকে মামলা দিয়েছে। এই যে
2018-তে যে তারা ভোট ডাকাতি করলো, যে বা ভোট জালিয়াতি করলো, বা যেভাবেই বলো না কেন, যেভাবে বলো না কেন, বিশ্বের সমগ্র দেশ, সব দেশ দেখেছে কি করেছে। কাজেই এই কাজটা কেন তাদেরকে করতে হলো? আজকে আমার এই প্রশ্ন তোমাদের মাধ্যমে আমি আজকে তরুণ প্রজন্মকে করতে, কেন তরুণ প্রজন্মের কাছে এই প্রশ্নটা চাই, এটার কথা আমি আসছি 2-4-5 মিনিটের পরেই আমি আসছি। আজকে আজকে দেখো, এখানে বক্তারা কথা প্রসঙ্গে বলেছেন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারা যদি এতই গণতন্ত্রের কিছু হয়ে থাকে, তাহলে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখতে হলো? নিশ্চয়ই তাদের কোনো ভয় আছে, নিশ্চয়ই তাদের কোনো ভয় আছে। আজকে ডিজিটাল আইন করতে হচ্ছে। 73 সালে সব পত্রিকা বন্ধ করে 4টা পত্রিকা রেখেছিল, এখন টেকনিক করে ডিজিটাল আইন করলো, পত্রিকাগুলোকে নিয়ন্ত্রণ করলো। শুধু তাই না, তোমরা তো দেশে আছো, কম বেশি জানা কথা, এটা দেশের মানুষ জানে। আমি তো দিনরাত মানুষের সাথে কথা বলছি, সবাই জানে। আমাদের পরিচিত সাংবাদিকরা বলছে, আমাদের পরিচিত রাজনীতির নেতাকর্মীরা বলছে, আমার দলের নেতাকর্মীরা বলছে, অন্য দলের নেতাকর্মীরা বলছে, কি বলছে যে পত্রিকা অফিসে এখন তো পত্রিকা বন্ধ করবে না, কারণ দেশে বিদেশে অন্যরকম কথা হবে। বিভিন্ন আইন করছে এবং বিভিন্ন সংস্থার লোককে তারা পত্রিকা অফিসে বসিয়ে রাখছে। যদি দেখে যে এমন কোন নিউজ যেটা বিরোধী দল এর নিউজ, যদি ভালো নিউজ যায় এবং মানুষ যদি উৎসাহ বোধ করে, মানুষ যদি বেরিয়ে আসে, সেই নিউজ যাতে না যায়, অথবা সরকারের বিপক্ষে কোনো নিউজ যেটা মানুষকে উত্তেজিত করবে, যেটা মানুষ প্রতিবাদ জানাবে, সেই নিউজগুলো যাতে না যেতে পারে, সারাক্ষণ বিভিন্ন সংস্থার লোক পত্রিকা অফিসে বসে থাকে। একটু আগে আমি দেখলাম, আজকে আমি ছাত্র দলকে, বিশেষ করে ঢাকা মহানগর সহ তোমাদের কেন্দ্রীয় নেতা যারা আছে, তোমাদেরকে আমি আজকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিব। আজকে সকালে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা মিছিল হয়েছে। মিছিলটা বলেছে যে ফার্ম গেট থেকে আগা, একটা একটা অনলাইন টিভি নিউজ করেছিল যে ফার্ম গেট থেকে আগার গাঁও পর্যন্ত শুধু ছাত্র দল আর ছাত্র দল, হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মী। এই নিউজটা যখন এসেছিল, এর জন্য তোমাদেরকে আমি থ্যাঙ্কস দিব, স্পেশাল থ্যাঙ্কস একটা, যে ঢাকা শহর আজকে বিশাল একটা তোমরা মিছিল করেছো প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। কিন্তু নিউজটা আসার আধা ঘন্টার পরে এখন তোমরা চেক করে দেখো, নিউজটা নেই, নিউজটা সরিয়ে ফেলেছে। সরকারি সংস্থা ওই টিভি কর্তৃপক্ষ বলছে না, এই নিউজ থাকতে পারবে না। তার মানে দেখো, একটু আগে বলেছে কয়েকজন নেতা এখানে কথা প্রসঙ্গে বলেছে যে তারা ছাত্র দলকে ভয় পায়, তারা বিএনপি কে ভয় পায়, তারা দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায়। ইয়েস, এটা ট্রু। এটা আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগ এই অবৈধ ভোট চোর, অবৈধ ডাকাত সরকার আজকে প্রমাণ করলো যে তারা ছাত্র দলকে ভয় পায়। এবং ভয় পায় বলেই ঢাকা শহরে একটা মিছিলের নিউজ প্রকাশিত হয়েছে, সেটিকে সাথে সাথে তারা সরিয়ে দিয়েছে, তাদের অবৈধ ক্ষমতা জোর করে সেটিকে সাথে সাথে তারা সরিয়ে দিয়েছে, এই নিউজ যাতে মানুষ দেখতে না পারে। এই নিউজ যদি মানুষ দেখে, তাহলে সারা দেশে যদি আনাচে কানাচে, থানা, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভায়, জেলায় জেলায় যদি মানুষ বেরিয়ে আসে, নেতাকর্মীরা বেশি, যাতে এই নিউজ না থাকে, এটাকে সরিয়ে দাও। তাদের ভয় এখানে। আজকে 50 বছর, 50 বছর আমরা এই কয়দিন পরে দেশের 50 বছর পূর্তি পালন করব। এই 50 বছর পূর্তি পালন করতে গিয়ে আমার নতুন প্রজন্মের কাছে প্রশ্ন, তোমরা তো ভোট দিতে পারলে না, তাহলে কি অর্জন হলো? তাহলে কি অর্জন হলো? আজকে 50 বছর পূর্তিতে 7টি মানবাধিকার সংস্থা সমগ্র বিশ্বের গণতান্ত্রিককামী মানুষ, সমগ্র বিশ্বের গণতান্ত্রিক দেশকে বলছে যে বাংলাদেশের মানুষগুলোকে রক্ষা করো, বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আজকে সংবিধানে তারা আইন করে। এগুলা সব কেন? আমার কেন? আমি চাই নতুন প্রজন্ম এই কথাগুলো বের করুক, এই উত্তরগুলো বের করুক। এইগুলো তাদের অধিকার, এই অধিকারগুলোকে তাদের আদায় করতে হবে। আমরা বসে আছি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, আমরা যারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আমরা যারা শহীদ জিয়ার 19 দফার আদর্শের রাজনীতি করি, হতে পারে আমাদের ভুল ত্রুটি কি হয়েছে, কিন্তু আমরা যারা এই রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের রাজনীতি করে, আমরা বসে আছি তোমাদেরকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমার অধিকার তোমাকে কেড়ে নিতে হবে। তোমার অধিকার, এটি শুধু আমার ছাত্র দলের ভাই বোনদের কাছে আমার এটি কথা না, এটি আমার বাংলাদেশের সমগ্র মানুষের কাছে কথা। এটি আমার বাংলাদেশের সেই 2 কোটি তরুণ প্রজন্ম যারা তোমরা ভোট দিতে পারো নাই। এই 2 কোটি প্রজন্ম বা আগামী নির্বাচন আসতে আসতে হয় 2.5 কোটি, নাহলে 3 কোটি হয়ে যাবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমাদের কাছে আমরা বসে আছি বিএনপি অ্যাজ রাজনৈতিক দল, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা বসে আছি গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু তোমার অধিকার তোমাকে আদায় করতে হবে, তোমাকে বেরিয়ে আসতে হবে, তোমাকে বেরিয়ে আসতে হবে। কাজে এই কেনর প্রশ্ন তোমাদের জানতে হবে, এবং কেনর প্রশ্ন পেলেই তোমরা তোমাদের অধিকার আজকে
এস্টাবলিশ করতে পারবে। আজকে তোমরা ছাত্র দলের অনুষ্ঠান, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী, আজকে এখানে অনেক সেক্টর কথা বলে যেতে, বিদ্যুৎ সেক্টর আইন করে বন্ধ করে দিয়েছে যে তারা যে দুর্নীতি করে বিদ্যুৎ সেক্টরে মানুষের পকেট থেকে পয়সা নিয়ে যাচ্ছে, এই দুর্নীতির বিচার করা যাবে না, আইন করে দিয়েছে। আজকে কোনটা বাদ দিয়ে কোনটা কথা বলবে? আসো, সবকিছু সমাধান করা সম্ভব এই দেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এই দেশে যদি মানুষের ভোটে জবাবদিহিতার একটি সরকার প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই সম্ভব অনেক সমস্যার সমাধান করা। আজকে তোমরা ছাত্র দল, তোমরা ছাত্র দলের ভাই বোনদের কাছে আমরা প্রশ্ন, বেশি দূর তো যাওয়া লাগে না, বেশি দূর তো যেতে হয় না, বেশি বিষয় তো জানে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আজকে অবস্থা কি, শিক্ষা অঙ্গনের আজকে অবস্থা কি, এটি তো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই যে আবরার, কয়দিন আগে আবরার হত্যা হয়ে গেল, আবরার কেন হত্যা হয়ে গেল? এমনি আবরার মতন কি আরো অনেক এরকম হত্যা হয়েছে না? এরকম আরো ভাই হত্যা হয়েছে, এরকম আরো বহু বোন আছে যারা নির্যাতিত হয়েছে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এদের টর্চার সেলের মতন পরিণত হয়েছে। কাজী আজকে এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হবে। এই দেশের আশা ভরসার প্রতীক যদি হয়ে থাকে, ইটস নট মি, এই দেশের আশা ভরসার প্রতীক হচ্ছে তোমরা ছাত্র দল, এই দেশে আশা ভরসার প্রতীক হচ্ছে নতুন প্রজন্ম, তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা একটি রাজনৈতিক সংগঠন, বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা রাজনৈতিক সংগঠন, আমরা রাজনৈতিক দল। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, আমাদেরকে মানুষকে কনভিন্স করতে হবে, মানুষকে সাহস দিতে হবে, মানুষকে উৎসাহ দিতে হবে, মানুষকে আশার আলো দেখাতে হবে, মানুষকে সাথে নিয়ে বের হয়ে আসতে হবে। আজকে যেই কেনগুলো তোমাদের সামনে আমি বললাম, আরো অনেক বলার কথা ছিল, কিন্তু 5-6 ঘন্টার সময় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, ওখানে রাত হয়ে গেছে অনেক, তোমরা বিভিন্ন অনেকে ক্লান্ত হয়ে গেছে। আজকে আজকে তোমাদেরকে মানুষের কাছে যেতে হবে। আজকে আমার উপস্থিত এখানে ছাত্র দলের যারা তোমরা ভাই বোন উপস্থিত আছে, তোমাদের প্রত্যেকের কাছে আহ্বান, এবং তোমাদের মাধ্যমে আরো যারা আজকে অনুষ্ঠানে যোগ দিতে চেয়েছে, আসতে পারে ছাত্র দলের ভাই বোন, তাদের সহ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক সহ বিএনপির প্রত্যেকটা মানুষের কাছে, দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষের কাছে আমার আহ্বান, আসুন, বেরিয়ে আসুন। ছাত্র দলের এই প্রতিষ্ঠা বার্ষিকী একটি দিন, একটি অনুষ্ঠান মাত্র, কিন্তু এই দিনে তোমাদেরকে একটি প্রতিজ্ঞা নিতে হবে, একটি প্রতিজ্ঞা নিতে হবে। আমরা রাজনৈতিক দল, আমরা বলেছি আমাদের অতীত ইতিহাস আছে, আমরা যে করেছি, মানুষ যদি বলে তোমরা যে করবে তার প্রমাণ কি? ইয়াস, আমরা করব, কারণ আমাদের প্রমাণ আছে, আমাদের প্রমাণ আছে যে বিএনপি শহীদ জিয়া এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, আমাদের প্রমাণ আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের তত্ত্বাবধায়ক সরকার দিয়েছেন যাতে নিরপেক্ষ নির্বাচন হয়, আমাদের প্রমাণ আছে যে আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমরা এই দেশে সংসদীয় গণতন্ত্র, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র রচনা করেছেন, আমাদের সময় আমরা চেষ্টা করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে, সেটি পৌরসভার নির্বাচনে হোক, সেটি উপজেলা নির্বাচন হোক, ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, আমরা চেষ্টা করেছি, আমরা চেষ্টা করেছি। হতে পারে কোনো কোনো জায়গায় আমরা সবসময় সফল হইনি, কোনো কোনো জায়গায় আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমাদের চেষ্টার ত্রুটি ছিল না। কারণ 2000 সালে ক্ষমতায় থেকে 2001 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা এই দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে নিয়ে গেছিল। সেইখান থেকে আমরা ঠিক করে আনতে আনতে আবার কতগুলা লোক এসে ক্ষমতা দখল করলো। আজকে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, একটি ষড়যন্ত্র তোমাদেরকে বুঝতে হবে। কি সেই ষড়যন্ত্র? সবসময় খেয়াল করবে যে এই যে আমাদের 55,126 বর্গ মাইল, এই যে বাংলাদেশ নামক আমাদের প্রিয় মাতৃভূমিটি, একে নিয়ে আশেপাশের থেকে শুরু করে অনেক ষড়যন্ত্র হয়। সব সময় খেয়াল করে দেখবে যে যখনই মানুষের ভোটে মানুষের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয়, তখনই ষড়যন্ত্র শুরু হয়। এই দেশটি স্বাধীন হওয়ার পরে কি অবস্থা হলো সেটা কম বেশি অনেক আলোচনা হয়েছে, সেটা বলেছি, সেই সময়কার চিত্র কিছু আমিও বলেছি, কিছু অন্য বক্তারা বলেছেন, তোমরা পত্রপত্রিকা ইতিহাসের পাতায় বিভিন্ন ডকুমেন্টে দেখেছো। মোটামুটি ভাবে যখন শহীদ জিয়া দেশের দায়িত্ব পেলেন, তারপর থেকে যখন দেশটা আস্তে আস্তে টুকটুক টুকটুক করে আগাতে লাগলো, আগাতে যখন লাগলো, 81 সালে শহীদ জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, উনি শহীদ হলেন। আসলো তারপরে কি ঘটনা হলো কম বেশি তোমাদের অনেক আছে। এই ঘটনা, এই যে প্রো বাংলাদেশি শক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র, যখনই প্রো বাংলাদেশি আবার অত্যাচার শুরু হলো, নির্যাতন শুরু হলো, আন্দোলন শুরু হলো, এখানে আমানুল্লাহ আমান সেই আন্দোলনের কিছু কিছু বর্ণনা দিয়েছে যে এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে কিভাবে আন্দোলন হয়েছে। আবার যখন প্রো বাংলাদেশি শক্তি ক্ষমতায় বসলো,
প্রো বাংলাদেশি, আমি কথাটা বলছি খেয়াল রাখবে, প্রো বাংলাদেশি শক্তি, প্রো বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি যখন দেশ পরিচালনার দায়িত্ব পেল, আবার 91 থেকে সেই ভাঙচুরের হরতাল ষড়যন্ত্র শুরু হলো, আবার 2001 সালে প্রো বাংলাদেশি আসলো, আবার শুরু হলো, এবং 2007 সালে হলো। দেখো, একটি ঘটনা আওয়ামী লীগ একটি ঘটনা বলে, কিন্তু আজকে আমি পরিষ্কার, এবং সময়ের পরিক্রমায়, ইতিহাসের পরিক্রমায় ইনশাল্লাহ এটি একদিন প্রমাণিত হবে। আমাদের সময় একটি অত্যন্ত দুঃখজনক, 2001 সালে যখন আমরা সরকার আসলাম, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল 2005 সালে। বোমা বোমা ফাটলো, যে কয়েকজন বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। আজকে এটা আওয়ামী লীগ আমাদেরকে এটা দোষ দিতে চায়। আজকে আওয়ামী লীগের তো মানে পুরো ডকুমেন্টারি এভিডেন্স আছে। এই মিটিংটা হবার কথা ছিল মুক্তাঙ্গনে, তার আগে তারা পারমিশন নিয়েছে, মিউনিসিপ্যালিটির পারমিশন নিয়েছে, পুলিশকে জানিয়েছে যে অমুক দিন তারা 21 আগস্টে তারা মুক্তাঙ্গনে প্রোগ্রাম করবে। সেইভাবে বিএনপি সরকার তখন সব রকম সিকিউরিটির ব্যবস্থা নিয়েছিল। এই শেখ হাসিনা মিটিং এর আধা ঘন্টা 1 ঘন্টা আগে দিয়ে সেখানে মিটিং এ গেল, গিয়ে সবাইকে বললো যে ওদের আওয়ামী লীগের যে অফিসটা আছে, এই যে কি জায়গাটার নাম, অফিসটা আছে এখানে, ওখানে আসো, আওয়ামী লীগের তখন যে মেইন অফিসটা, ওখানে আসো। তারা ওই বঙ্গবন্ধু এভিনিউতে, সেখানে তারা তারপরে 1 ঘন্টার মধ্যে সব লোকজন সেখানে গেল। আজকে আমার প্রশ্ন, এই যে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে, এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান যদি চেঞ্জ করে, তাহলে ছাত্র দলই তো চেঞ্জ করবে, তাই না? যে আমাদের জায়গা এটা হবে না, অনুষ্ঠানের জায়গা ওইটা হবে। তোমরা বিভিন্ন জেলায় যে তোমরা যারা আজকে নেতৃবৃন্দ এখানে নেতাকর্মীরা বসেছো, তোমরা তো ঠিক করে নিয়েছো তোমরা কোথায় করবে। তোমাদের প্রোগ্রাম অন্য কেউ কি ঠিক করে দিতে পারতো? তোমরাই তোমাদের জায়গা ঠিক করেছো, এবং তোমাদের জায়গা যদি বদলাতে হয় তাহলে তো তোমরাই বদলাবে, যে আচ্ছা আমরা এখানে না বসে ওখানে বসবো। শেখ হাসিনা মিটিংটা ওখানে সরিয়ে নিয়ে গেল। তারপরে এই ঘটনার সাথে যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, পত্রপত্রিকা আসছে, শেখ হাসিনার আমলেই পত্রপত্রিকায় বেরিয়েছে যে এই ঘটনার সাথে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই লোকজন তারা স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্ট শেখ হাসিনার সময় পত্রিকায় বেরিয়েছে। তারা বলেছে যে আমরা 2-3 দিন আগে রেকি করে এসেছিলাম যে কোথায় কোথায় কি করব আমরা। তাহলে শেখ হাসিনা মিটিংটা মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে গেল তাদের পার্টি অফিসের সামনে, এবং ওই লোকজনকেই কিন্তু রেকি করে বললো, যাদেরকে ফাঁসি দিয়েছে, যে আমরা 2-3 দিন আগে। তাহলে কি 2-3 দিন আগে হাসিনা জানতো যে ওখানে হবে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে বলতে চাই, এবং তোমরা এটা শুনবে, এবং মানুষকে এই কথাগুলো বলতে হবে যে কিভাবে তারা এই হাসিনা এবং আওয়ামী লীগ কিভাবে দেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তৎকালীন পত্র পত্রিকা খুলো, তখন এই যে জিল্লুর রহমান ছিল আওয়ামী লীগের এক নেতা, তার ওয়াইফ ছিল আইভি রহমান। আইভি রহমান শেখ হাসিনা 21 আগস্টের দিন যখন পার্টি অফিসে, তাদের পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করলো, মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে গেল, তখন আছে 7-8 বার সে আইভি রহমানকে বলেছে যে আসো আসো, উপরে আসো, উপরে আসো, উপরে আসো, ট্রাকের উপরে আসো, ট্রাকের উপরে আসো। কোথায় অন্য কোন সময় তো আমরা অত দেখি না, কোথায় পত্র পত্রিকায় তো পড়লাম না যে হাসিনা অমুক নেতাকে ডেকে বারে বারে বলেছে মঞ্চে আসো, তমুক নেতাকে বলেছে বারে বারে মঞ্চে আসো। আইবুল রহমানকে 7 থেকে, ঠিক আছে নেতারা অনেক সময় বলে, অনেক নেতাকর্মীকে নিচে দেখলে হয়তো বলে, ঠিক আছে যদি মুরব্বী হয়, ভালো নেতা হয়, নিবেদিত নেতাকর্মী, অনেক সময় 2-4 বার বলে, 2-1 বার বলে যে উপরে আসেন, উপরে আসেন, যে সম্মান। 7-8 বার পত্রিকায় লেখা আছে, 7 থেকে 8 বার সে হাসিনা তাকে ডাক দিয়েছে। কেন? নিশ্চয়ই কোনো কিছু হাসিনা জানতো। কেন তাকে ডাক দিল? কেন হাসিনার গাড়িটা যখন এফবিআই গেল, বিএনপি সরকার এফবিআই কে বললো তদন্ত করার জন্য, স্কটল্যান্ড ইয়ার্ড এখান থেকে গেল তদন্ত করতে, তারা হাসিনার গাড়িটা দেখতে চাইলো, বলে যে না গাড়ি আমরা দেখাবো না। কেন? এই কেনগুলো প্রতিষ্ঠিত হবে। আসো যেই কথাটা বলছিলাম, এই কেনগুলো ইনশাল্লাহ একদিন প্রতিষ্ঠিত হবে, যে এই হত্যাকাণ্ডের সাথে হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত, হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত 21 আগস্ট হত্যাকাণ্ডের সাথে। ইনশাল্লাহ এটা একদিন প্রমাণিত হবে, সব ডকুমেন্ট আস্তে আস্তে ইতিহাসে এটা প্রমাণিত হবে। আসো কি সেই জানতে, এই যে 111 হলো, যেই 111 দিয়ে দেশকে ছারকার করে ফেলা হলো, এই 111, এই যে প্রো বাংলাদেশি যে শক্তি, এরা যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে, আস্তে আস্তে দেশটা গড়ে উঠছিল, এই ষড়যন্ত্র তখন শুরু হলো। এবং এই যে 111, এইটা হলো পূর্ব প্লট। এই যে 21 আগস্টের ঘটনা, এটা হলো 111 এর পূর্ব প্লট। এবং 21 আগস্ট হলো 111 কে তৈরি করার জন্য, 111 হলো। এবং তারপরে পরবর্তীতে কি হয়েছে সেটা তোমরা জানো, সেটা তোমরা দেখেছো। তারপরের ঘটনা হলো নতুন প্রজন্মের কাছে মোটামুটি ভাবে পরিষ্কার। কাজেই আজকে এই মুহূর্তে দেশের অবস্থা কি? আজকে যদি আমি নতুন প্রজন্মকে প্রশ্ন করি, কেন তোমরা ভোট দিতে পারছো না? নতুন প্রজন্ম, 2 কোটি নতুন প্রজন্ম কেন ভোট দিতে পারছো না?
আজকে যদি আমি প্রশ্ন করি নতুন প্রজন্মের কাছে, আজকে যদি তোমরা যারা নতুন প্রজন্ম আছে তোমাদের কাছে যদি প্রশ্ন করি, কেন তোমরা মুক্ত মনে কথা বলতে পারো না? ভয়টা কোথায়? কি ভয়? ফেসবুকে কিছু লিখলে ধরে নিয়ে যাচ্ছে, পত্রিকায় কিছু লিখলে ধরে নিয়ে যাচ্ছে, ও এক উঁচু জায়গায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বললে ধরে নিয়ে যাচ্ছে, কেস কাচারি হচ্ছে। কেন? কেন আমার নতুন প্রজন্মের ভাই বোনেরা তোমরা ভয় পাচ্ছ? কেন নতুন প্রজন্মের বন্ধুরা তোমরা ভয় পাচ্ছ? এই কেনর উত্তর তোমাদেরকে বের করতে হবে। এই কেন উত্তর যদি তোমরা বের করতে পারো, তাহলে এই দেশটা ঠিক হবে। অর্থাৎ এই কেনর উত্তর এবং এই কেনকে যদি তোমরা প্রতিরোধ করতে পারো, তাহলে তোমরা নতুন প্রজন্ম, তোমরা আগামী 10, 15, 20 বছর পরে যে দেশকে যেমন দেখতে চাও, তাহলে দেশ সেই রকম হওয়া সম্ভব। কাজেই দেশকে যদি তোমরা সব সময়, পৃথিবীর যে কোনো দেশ, সেই দেশের নতুন প্রজন্ম যারা, ইয়াং যারা, তারাই গড়ে তুলেছেন সেই দেশকে। কাজেই আজকে যদি বাংলাদেশকে এই কালো থাবা থেকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলে ছাত্র দলের ভাই বোনেরা, তোমাদেরকে সেই নেতৃত্ব দিতে হবে। আজকে যখন তোমরা যাও, আমি বিভিন্ন সময়, তোমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাচ্ছ, তোমাদের সাথে কথা হচ্ছে, জেলা পর্যায়ে বিভিন্ন জনে তোমরা ছবি পাঠাচ্ছ দেখছি, আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাচ্ছ দেখছি। আমি দেখেছি তোমরা যখন যাচ্ছ, আমার ছাত্র দলের ভাই বোনেরা যখন গ্রামে গঞ্জে যাচ্ছে, এই যে করোনার সময় যে তোমরা সারা দেশে ছাত্র দলের ভাই বোনেরা, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দলের ভাই বোনেরা সারা দেশে তোমরা মানুষকে সাহায্য সহযোগিতা করলে, বিভিন্ন বন্যার সময় দিয়েছো, বিভিন্ন সাংগঠনিক কাজে তোমরা গ্রামে যখন গঞ্জে যাচ্ছ, যখন বিএনপির নেতা কর্মীরা যাচ্ছে, যুবদল যাচ্ছে, স্বেচ্ছাসেবক যাচ্ছে, শত শত মানুষ আসছে অনেক জায়গায়। এই যে বিভাগীয় কমিটিগুলো কাজ করছে, ছাত্রদল, যুবদল, বিএনপি, সব বিভাগীয় স্বেচ্ছাসেবক বিএনপির কমিটিগুলো কাজ করছে, সাব কমিটিগুলো যে কাজ করছে, তোমাদের সাথে তো বসছি আমি, কথা বলছো তোমরা। কথা বলার সময় প্রায় কিন্তু একটা কথা বলছে যে, ভাই ওখানে আমাদের কর্মী সভা ছিল, খুব বেশি 200, 300, 500 লোক হওয়ার কথা, সেখানে 5000 লোক হয়ে গেছে। কেন? মানুষ তাকিয়ে আছে তোমার দিকে। এই আরেকটা কেন তোমাদেরকে বুঝতে হবে। আমার বন্ধুরা, ছাত্র দলের বন্ধুরা, তরুণ প্রজন্মের বন্ধুরা, তোমরা যারা দেখছো, তোমাদেরকে আজকে বুঝতে হবে যে কেন মানুষ তোমাদের দিকে, তোমরা গেলে মানুষ কেন মৌমাছির মতন তোমাদের পিছে চলে আসে। কারণ মানুষ এ থেকে মুক্তি চায়, মানুষ তাকিয়ে আছে তোমাদের দিকে। নেতৃত্ব তোমাদেরকে দিতে হবে, আমি না, আমার না, অন্য কেউ না। নেতৃত্ব আজকে তরুণ প্রজন্মকে দিতে হবে। আজ যদি তরুণ প্রজন্ম নেতৃত্ব দিতে পারে, আগামীকাল তরুণ প্রজন্ম এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। পরশুদিন এই তরুণ প্রজন্ম যেভাবে চেয়েছিল দেশ, যেভাবে তারা থাকতে চেয়েছিল, সেইভাবে থাকতে পারবে। তার পরের দিন তরুণ প্রজন্ম অবশ্যই মুক্ত মনে কথা বলতে পারবে। আজকে চাকরির নিশ্চয়তা নেই, আজকে ব্যবসা বাণিজ্যের নিশ্চয়তা নেই, আজকে নিরাপত্তার নিশ্চয়তা নেই, আজকে কথা বলার নিশ্চয়তা নেই, মুক্তভাবে কথা বলার নিশ্চয়তা নেই। ভোট দেবার কোনোই রকম গ্যারান্টি আজকে দেশে নেই। আমি আবারও বলছি, ছাত্রদলের ভাই বোনেরা, তোমাদেরকে বের হতে হবে, তোমাদেরকে যেতে হবে। কোথায় বেরোতে হবে? ঘর থেকে যেতে হবে মানুষের কাছে। মানুষকে নিয়ে আসো তোমাদের কাছে। তোমরা রাজনৈতিক দল, তোমরা তো মানুষকে নিয়ে কাজ করো। রাজনীতি মানে তো মানুষকে নিয়ে কাজ করো। কাজেই সেই মানুষগুলোকে নিয়ে আসতে হবে, মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আজ আমাদের লক্ষ্য, এই ছাত্র দলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি তোমাদেরকে অনুরোধ করব, মানে সকল রকম ভেদাভেদ, রাজনীতিতে মত পার্থক্য থাকবেই, কিন্তু মত পার্থক্যটা যাতে অনৈক্য না হয়, এই প্রতিজ্ঞাটা তোমাদেরকে আজকে করতে হবে। মত পার্থক্যটা থাকুক, আলোচনা করবে, তোমরা তো বন্ধু, ভাই, সহকর্মী, সহোদর, আলোচনা করবে, আলোচনা করে সমস্যার সমাধান করবে, কিন্তু অনৈক্য যাতে না হয়, বরং অনৈক্যর বদলে ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে। আজকে আমাদের ঐক্য সুদৃঢ় হলে আমরা বড় ভালো কিছু লক্ষণ অর্জন করতে সক্ষম হব। শহীদ জিয়া নেতৃত্ব দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন, ওনার নেতৃত্বে বহু মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। কেন আজকে ছাত্র দল আবার আরেকটি তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিয়ে, ছাত্র দলকে নেতৃত্ব নিতে হবে, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে? কেন তোমরা, শহীদ জিয়া তোমাদের নেতা, দেশ স্বাধীন করেছিলেন, তোমরা কেন নতুন প্রজন্মকে, তরুণ প্রজন্মকে তোমরা নেতৃত্ব দিয়ে তোমরা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারবে না? 90-এর ছাত্র নেতারা দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় তারা গণতন্ত্রকে উদ্ধার করেছিল, সেই গণতন্ত্র আবার ধ্বংস হয়েছে, আবার তোমরা উদ্ধার করবে, কিন্তু কেন পারবে না? অবশ্যই তোমরা পারবে, পারবে, পারবে এবং পারবে। এই আত্মবিশ্বাস আমার আছে, আমি বিশ্বাস করি এই আত্মবিশ্বাস তোমাদের আছে। কাজেই
তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা ঐক্যবদ্ধ হও, তোমরা মানুষের কাছে যাও, তোমরা তরুণ প্রজন্মের কাছে যাও, ইনশাল্লাহ তোমরা সফল হবেই, তোমাদেরকে সফল হতে হবে। কারণ তোমাদেরকে সফল হতেই হবে, কারণ তোমরা যদি আজকে সফল না হও এই বাংলাদেশ নামক দেশটা থাকবে না। কাজী বাংলাদেশটা নামক দেশকে যদি রক্ষা করতে হয়, বাংলাদেশ নামক দেশটাকে যদি রাখতে হয়, অবশ্যই তোমাদেরকে সফল হতে হবে। তোমাদের ব্যর্থ হওয়ার কোনো পথ নেই, তোমাদেরকে সফল হতে হবে, তোমাদেরকে সামনে যেতে হবে, তোমাদেরকে যুদ্ধে জয়ী হতেই হবে। কাজেই এই হোক আজকে আমাদের 42তম প্রতিষ্ঠা বার্ষিকীর শপথ, যে তোমাদেরকে গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম, গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন, গণতন্ত্র উদ্ধারের যে যুদ্ধ, সেই যুদ্ধে তোমাদেরকে জয়ী হতে হবে। এই হোক আজকে 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশে, সমগ্র বাংলাদেশের ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিজ্ঞা। ইনশাল্লাহ তোমাদের নেতৃত্বে এই দেশে ইনশাল্লাহ গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে। আমি এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।